ইলমার বুকের ভেতরটাতে চলতে থাকা ধুকপুক শব্দটা যেন সে নিজেই বাহির থেকেও শুনতে পাচ্ছে, হঠাৎ গাড়িটা ওর সামনে এসে দাঁড়ানোর কারণে। ইলমা দুকদম পিছানো অবস্থায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সামনে থাকা কালো গাড়িটির উপরে স্থির। পরক্ষণেই গাড়িটার পিছনের সিটের দরজা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে ইলমা দেখল গাড়ির ভিতরে বসে আছেন ওরই বয়সী একজন সুন্দরী তরুণী। তরুণীটির পরনে রয়েছে বর্তমান যুগের সাথে মানানসই ওয়েস্টার্ন পোশাক, ছেড়ে রাখা চুলগুলো স্ট্রেট করা, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে সানগ্লাস, পায়ে 5 ইঞ্চি মতো উঁচু পেন্সিল হিল রয়েছে, হাতে ডায়মন্ড বসানো ব্রেসলেট। এই স্মার্ট লুকের মেয়েটি পুরোপুরিভাবেই অপরিচিত ইলমার কাছে। ইলমা ভ্রু কুঁচকে খানিকটা রাগ নিয়েই বলল, এসব কী ধরনের অভদ্রতা আপনাদের? বড় বড় গাড়ির মালিক হয়েছেন বলে কি ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষের শরীরের উপরে গাড়ি উঠিয়ে দিবেন? মেয়েটা ইলমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর শান্ত গলায় বলল, একটু আগেই এখানে তেজ দাঁড়িয়েছিল। প্রশ্নটা শুনে ইলমা ভ্রু আরও কুঁচকে এলো। সে বলল, আপনি কে হন তেজের? মেয়েটা হালকা হাসল, সেই হাসির ভিতরে যেন কোথাও লুকিয়ে ছিল চাপা যন্ত্রণারা। মেয়েটি বলল, আমার নাম নিশা। এই বলে নিশা একটু থেমে দম ছেড়ে আবারও বলল, আমি তেজের বন্ধু হই। এই কথাটা বলার সময় নিশার গলার স্বরটা স্বাভাবিক শোনালেও ওর বুকের ভিতরে চলতে থাকা চাপার যন্ত্রণারা মোচড় দিয়ে দিয়ে উঠছিল। নিশার সেই যন্ত্রণার ছাপ নিজের চেহারায় ফুটে উঠতে দিল না। ইলমা শীতল চোখের নিশার দিকে তাকিয়ে রইল। ও আচ্ছা। ঠিক তখনই জুপের আড়াল থেকে বের হয়ে এলো তেজ। হাঁটতে হাঁটতেই সামনে থাকা গাড়িটার দেখে ওর ভ্রু কুঁচকে এলো। ওই গাড়িটা চিনতে তেজের ভুল হলো না একটুও। এক প্রকার ছুটে ইলমার পাশে এসে দাঁড়িয়ে তেজ নিশার দিকে তাকিয়ে বলল, তুমি তুমি এখনো দেশ ছাড়ার প্রস্তুতি নাওনি? নিশা ভেবেছিল তেজ হয়তো একটু মায়া করে হলেও জানতে চাইবে এমন সময় সে বাহিরে কেন এসেছে। এই রাস্তাটা মেয়েদের জন্য সন্ধ্যার পর নিরাপদ নয়। কিন্তু নিশার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তেজ যেই প্রশ্ন ছুড়ল ওর দিকে, তাতে নিশার ভেতরটা আরো ম্লান হয়ে গেল। নিশা একবার ডুব দিলে পূর্বের সেই হাসিটা নিজের ঠোঁটে ধরে রেখে বলল, ছাড়বো, কাল সকালেই আমার ফ্লাইট। তেজ সংক্ষিপ্ত গলায় বলল, ও আচ্ছা। তারপর নিশার সাথে তেজের আর কথা বাড়াতে ইচ্ছে হলো না। তেজ ইলমার দিকে তাকিয়ে বলল, চলুন আমরা এগোই। এই বলে তেজ বাইকের হ্যান্ডেল ধরে হাঁটার জন্য প্রস্তুতি নিল। ওদের দুজনকে এমন করতে দেখে নিশা কৌতূহলী স্বরে বলল, বাইকে কোনো সমস্যা হয়েছে তোমার তেজ? তেজ বিরক্ত নিয়ে তাকালো নিশার দিকে, অতঃপর বলল, না, আমার শখ হয়েছে বাইককে মানুষের মতো হাঁটিয়ে নিয়ে যাওয়ার। কারণ বাইকেরও তো মানুষের মতো 2টা পা, তাই হাঁটাচ্ছি। নিশা বুঝতে পারল ওর উপস্থিতিতে তেজ মোটেও খুশি হয়নি, বরং বিরক্ত হয়েছে। নিশা শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমি তোমাদের গন্তব্যস্থল পর্যন্ত ড্রপ করে দিতে পারি। ইলমা কয়েক সেকেন্ডের জন্য তাকালো তেজের দিকে। তেজ তাকালো ইলমার দিকে। নিশার কাছ থেকে সাহায্য নেওয়ার ইচ্ছে তেজের একদমই ছিল না, কারণ এই মেয়েটা হলো তেজের জীবনের সবথেকে বিরক্তিকর একটি অধ্যায়। কিন্তু আজ সারাদিন কফি শপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে ইলমা ক্লান্ত হয়ে পড়েছে, যা তেজ ভালোভাবেই জানে। তাই কয়েক সেকেন্ড ভাবার পর তেজ বলল, তোমার ড্রাইভারকে বলো নেমে আমার বাইকটা গাড়ির সাথে বেঁধে নিতে সাহায্য করতে। নিশা সাথে সাথে বলল, ড্রাইভার নামো। ড্রাইভার নেমে এলো। তেজও সাহায্য করলো গাড়িটা বাঁধার কাজে। কিছুক্ষণের মধ্যেই ভালোভাবে দড়ি দিয়ে বাইকটা গাড়ির পিছনে বাঁধা হলো। ওরা সবাই গাড়িতে উঠে বসলো। পিছনের সিটে পাশাপাশি বসেছে ইলমা আর নিশা। সামনে ড্রাইভারের পাশে বসেছে তেজ। অতঃপর ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলেন। তেজ ড্রাইভারকে ওর বাংলো বাড়ির ঠিকানা বলে দিলে ড্রাইভার সেই রাস্তা ধরে গাড়ি নিয়ে এগিয়ে যেতে শুরু করেছেন। গাড়ির ভেতরে পুরো সময়টা জুড়ে অদ্ভুত নীরবতা বিরাজ করছে, যেন কোনো মানবের এই অবস্থান নেই সেখানে। নিশা মাঝে মাঝে আর চোখে তেজকে দেখছিল, আবার কাচের জানালা ভেদ করে বাইরে তাকাচ্ছিল। ইলমা সেই যে নিজের দৃষ্টি জানালার বাইরে অন্ধকার রাস্তার উপর স্থির করেছে, আর তা সরানোর নামগন্ধ নেই ওর। আর তেজ সামনের দিকেই তাকিয়ে বসে আছে চুপচাপ। বেশ খানিকক্ষণ পর গাড়িটা এসে থামলো তেজের বাংলো বাড়ির সামনে। তেজ ড্রাইভারকে বলল বাইকটা খুলে নামানোর জন্য। ড্রাইভার নামা মাত্র ইলমাও নেমে গেল। তেজ নামতে যাবে ঠিক তখনই পিছন থেকে নিশার কণ্ঠ ভেসে এলো, তেজ। তেজ থেমে পিছন ফিরে তাকালো নিশার দিকে।
নিশা ধীরস্বরে বলল, ওর জন্যই আমাকে তোমার মনে ধরেনি, তাই না? তেজ কয়েক সেকেন্ড নীরবভাবে তাকিয়ে রইল নিশার দিকে। মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করল না সে। এই প্রথম তেজ লক্ষ্য করল নিশার চোখ দুটো ছলছল করছে। পরক্ষণেই তেজ নিঃশব্দে দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। নিশা একবার ডুব গিলে চোখ দুটো বন্ধ করে নিল। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নিশার দুগাল বেয়ে। ততক্ষণে ড্রাইভার তেজের বাইকটা নামিয়ে স্ট্যান্ড করে রেখেছে। তেজ বাইকটাতে হাত বুলাচ্ছে। ড্রাইভার নিজ জায়গায় ফিরে আসতেই নিশা ধীর গলায় বলল, চলো ড্রাইভার। এরপর গাড়িটা ধীরে ধীরে অন্ধকার রাস্তার দিকে চলে গেল। তেজ আর সেদিকে তাকালো না। বাইকটা নিয়ে গেট পার হয়ে বাংলো বাড়ির ভিতরে ঢুকলো ওরা দুজন। কয়েক সেকেন্ড নীরবতার পরে ইলমা বলল, উনি আপনাকে নিজের বন্ধু বলে পরিচয় দিলেন। আপনি তাহলে এমন খোলামেলা পোশাকের মেয়েদের সাথেও উঠা বসা করেন? প্রশ্নটা শুনে তেজ কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আমতা স্বরে বলল, মানে আসলে আগে ছিল এমন কিছু বন্ধু বান্ধব। ইলমা ভ্রু তুলে বলল, কিছু বন্ধু বান্ধব? তেজ মাথা চুলকে বলল, আসলে আগে বিভিন্ন ক্লাবে যেতাম, পার্টি করতাম, আর মাঝে মাঝে ড্রিঙ্কসও করতাম। তাই এমন কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছিল। ইলমা ছোট্ট করে বলল, ও আচ্ছা। তেজ এক প্রকার অস্বস্তিতে গলা খাকারি দিয়ে বলল, এখন আর করি না সেসব। আর না এমন বন্ধু বান্ধবের সাথে উঠা বসা আছে আমার। ইলমা আর কিছু বলল না। ওরা দুজন হাঁটতে হাঁটতে প্রবেশ করলো বাংলো বাড়ির ভিতরে। তেজ বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, একজন নতুন অতিথির সাথে আপনার পরিচয় করিয়ে দিব। ইলমা ভ্রু কুঁচকে তেজের দিকে তাকিয়ে বলল, বাড়িতে নতুন কেউ এসেছে? হুম। কে? আগে ফ্রেশ তো হয়ে নিন, তারপর পরিচয় করাবো বললাম তো। ইলমা আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ওর আর অনুর জন্য বরাদ্দকৃত রুমে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। তেজও ওর রুমে চলে গেল বাইরের পোশাক পরিবর্তন করতে। পিহু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। মিশমিশে কালো, হালকা ঢেউ খেলানো, প্রায় হাঁটু ছুঁই ছুঁই লম্বা চুলগুলো হুট করে কারো নজরে পড়তেই তার চোখ আটকে যেতে বাধ্য হবে। প্রতিদিনের মতোই যত্ন করে পিহু ওর বাঁধনহারা চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে জটমুক্ত করছিল। ঠিক পিছনে বিছানায় আধশোয়া হয়ে বসে আছে সারফারাজ। ফোনে কি যেন দেখছিল খুব মনোযোগ দিয়ে সে। তবে মাঝে মধ্যেই চোখ তুলে পিহুর দিকেও তাকাচ্ছিল সারফারাজ। পিহু ওর চুলগুলোকে বেনুনি করার উদ্দেশ্য নিয়ে 3 ভাগ করার জন্য হাত তুলতেই তৎক্ষণাৎ সারফারাজ বিছানা থেকে নেমে ওর পিছনে এসে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমায় দাও, আমি বেঁধে দিই। পিহু আয়নার ভেতর দিয়ে সারফারাজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আপনি পারবেন? সারফারাজ ভ্রু কুঁচকে বলল, কেন পারবো না? পিহু ঠোঁট টিপে হেসে বলল, বেঁধেছেন কখনো? সারফারাজ গম্ভীর ভঙ্গিতে বলল, না, অভিজ্ঞতা নেই ঠিকই, তবে চেষ্টা করলে ঠিকই পারবো। ঠিক আছে, করুন তাহলে। সারফারাজ মনে হলো বিশাল কোনো দায়িত্ব পিহু ওর ওপর বর্তে দিল ওরই ইচ্ছেতে। সারফারাজ পিহুর চুলগুলো হাতে নিয়ে অত্যন্ত সতর্কভাবে 3 ভাগ করল। ভাগগুলো এতটাই নিখুঁতভাবে করছে যেন 3 ভাইয়ের মাঝে তাদের বাপ দাদারা রেখে যাওয়ার জমির ভাগ করতে বসেছে সবাই। আর সেই ভাগ মাপার দায়িত্বে আমিন হিসেবে আছে সারফারাজ নিজে। তাই এক্ষেত্রে 1 ইঞ্চিও এদিক ওদিক হলে যেন খুনোখুনি লেগে যাবে। সারফারাজ এই 3 ভাগ চুল সমান সমান করতে এখনো একগুচ্ছ চুল এক পাশ থেকে আরেক পাশ আলাদা করে দেখে নিচ্ছে। কখনো একটু এদিক থেকে টেনে ওদিক নিয়ে ঠিক করছে। পিহু আয়নার সাহায্যে সারফারাজের মুখের এক্সপ্রেশন দেখে ঠোঁট চেপে নিজের হাসি আটকানোর চেষ্টা করছে আর মনে মনে ভাবছে, এত হিসেব নিকেশ করে কেউ বেনুনি করার প্রস্তুতি নিতে পারে, তা আপনাকে না দেখলে কোনোদিনই জানতেই পারতাম না এমপি সাহেব। সারফারাজ অবশেষে বেনুনি করা শুরু করলো। কিন্তু কাজটা যে মোটেও সহজ না তা ধাপে ধাপে বুঝতে পারল সে। কোনো ধাপ একটু ঢিলে হয়ে যাচ্ছে তো কোনোটা আবার বেশি টাইট হচ্ছে। এবার আবার কোনোটার বাজই এলোমেলো হয়ে যাচ্ছে। পিহুর চুল এতটাই লম্বা ছিল যে মাঝপথে গিয়ে সারফারাজের মনে হচ্ছিল যেন সে কোনো বিশ্বযুদ্ধ লড়তে মাঠে নেমেছে। পিহু পুরো সময়টাই চুপচাপ দাঁড়িয়েছিল। মাঝে মধ্যে আয়নায় তাকিয়ে দেখে নিয়েছিল সারফারাজের ভীষণ সিরিয়াস মুখটা। শেষ পর্যন্ত কোনোভাবে বেনুনি শেষ করলো সারফারাজ। অতঃপর একটু হাঁফ ছেড়ে পিহুকে নিজের থেকে প্রায় 1 হাত
খানেক দূরে দাঁড় করিয়ে বলল, দাঁড়াও দেখি কেমন হলো। সারফারাজ ওর মাথা হালকা কাত করে বেনুনিটা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। অতঃপর বিছানার ওপর থেকে নিজের ফোনটাতে নিয়ে গ্যালারির খুলে পিহুর আগে তোলা নিখুঁত সুন্দর বেনুনির একটা ছবি বের করলো সে। সেই ছবির সাথে সামনে দাঁড়িয়ে থাকা পিহুর বর্তমান বেনুনির অবস্থা মিলাতে গেলে 2 সেকেন্ডের মধ্যে সারফারাজের নাক মুখ কুঁচকে গেল। সে বিরক্তিতে বলল, কি খিচুড়ি না বানিয়ে রেখেছি আমি। সে পিহুর বেনুনিটা পিঠের উপর থেকে টেনে সামনে নিল। সারফারাজ বলল, ছি ছি ছি, এই 31 বছরের জীবনে কি করলাম আমি। একজন সুদক্ষ এমপি হলাম, কত শত লোককে নিজের আঙ্গুলের ইশারায় নাচাই, দেশের বড় বড় সমস্যা সমাধান করি, অথচ সামান্য বউয়ের চুলের ঠিকঠাক বেনুনি করতে পারলাম না। এই লজ্জা কাউকে দেখানোর মতো না। পিহু বেনুনির বাজগুলো ভালো করে দেখল। এলোমেলো বাজগুলোতে হাত বুলাতে বুলাতে মাথা নেড়ে বলল, ওহো, সুন্দরই তো হয়েছে। সারফারাজ চোখ কুঁচকে তাকিয়ে বলল, এটাকে সুন্দর বলে? পিহু সারফারাজের দিকে ঘুরে দাঁড়িয়ে হেসে বলল, অদক্ষ হাতে এত লম্বা সময় নিয়ে ম্যাথ ফিজিক্স সব খাটিয়ে আমার স্বামী বেনুনি করে দিয়েছেন। ওটাকে অসুন্দর বললে পাপ লাগবে আমার, বুঝলেন এমপি সাহেব? সারফারাজ কিয়ৎক্ষণ নীরব ভঙ্গিতে পিহুর দিকে তাকিয়ে রইল। অতঃপর হাত এগিয়ে পিহুর সেই এলোমেলো বেনুনিটা ধরে মৃদু হেসে বলল, শুনেছিলাম বউকে খুশি করা নাকি পৃথিবীর মধ্যে সবথেকে জটিল কাজ প্রতিটি স্বামীর জন্য, কিন্তু এ তো দেখছি পুরোই উল্টা। আমার বউ তো আমার ভুলে খুশি হয়ে যায়। পিহু সারফারাজের গলা জড়িয়ে ধরল ওর 2 হাত দ্বারা।